Hello students, welcome to Education Hub. Class 10th CBSE স্টুডেন্টদের জন্য আমি এসএসটি চ্যাপ্টারের প্রথম যে চ্যাপ্টারটা দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ সেই চ্যাপ্টারটার একটা পর সিরিজ তোমাদের জন্য বানাচ্ছি যাতে কিনা তোমরা কানেক্ট করে পুরো চ্যাপ্টারটাকে বুঝতে পারো এবং একটা স্টোরির মতো তোমরা ব্যাপারটাকে এনজয় করে পড়ো, তাতে তোমাদের মুখস্থ করতে খুব সুবিধা হবে। সেই কারণে আমি এক্সপ্লেন করে দিচ্ছি লাইন বাই লাইন ইন বেঙ্গলি, যাতে তোমাদের কাছে একদম ক্লিয়ার পিকচার থাকে অ্যাবাউট দ্য চ্যাপ্টার। ঠিক আছে, আর দেরি না করে আমরা চ্যাপ্টারটা শুরু করি। আমরা ছিলাম ইউনিট 3। ইউনিট 3টা ছিল দ্য এজ অফ রেভলিউশনস 1830 থেকে 1848। তো সেই চ্যাপ্টারটা আমরা পরের পার্ট, যেটা কিনা দ্য রোমান্টিক ইমাজিনেশন অ্যান্ড ন্যাশনাল ফিলিং, এই পার্টটা আজকে তোমাদের সামনে তুলে ধরছি। তো আমরা প্রত্যেকটা পয়েন্টকে খাতার মধ্যে বুলেট করে করে লিখে রাখবে, যাতে কিনা তোমরা বুঝতে পারো কিভাবে এই পয়েন্টসগুলো হচ্ছে পরপর। ঠিক আছে, প্রত্যেকটা লেখার মধ্যে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেবে এবং মাঝখানে বুলেটে মেন পয়েন্টগুলোকে তুলে রাখবে এবং লাস্টে একটা কনক্লুড করে বা কনক্লুশন লাইন দিয়ে জিনিসটাকে শেষ করবে। এখানে আমাদের যে এই পার্টটার মধ্যে আমাদের বুঝিয়েছে যে রোমান্টিক ইমাজিনেশন বা রোমান্টিক সাইড দিয়ে পুরো রেভলিউশনটাকে কিভাবে ইন্সপায়ার্ড করেছিল। তাই জন্য কোশ্চেনটা এরকম দাঁড়াবে, হাউ ডিড কালচার প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ক্রিয়েটিং আ সেন্স অফ কালেকটিভ আইডেন্টিটি, একটা যে সেন্স বা ন্যাশনাল ইউনিটি, এই সেন্সটা কিভাবে জাগালো, হ্যাঁ, উইথ দ্য হেল্প অফ রোমান্টিক ইমাজিনেশন। তাহলে কোশ্চেনটা আবার রিপিট করছি, হাউ ডিড কালচার প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ক্রিয়েটিং দ্য আইডিয়া অফ নেশন ইন ইউরোপ, এক্সপ্লেন উইথ সাম এক্সাম্পল। তো এইভাবে তোমরা কোশ্চেনটা পাবে এবং এই কোশ্চেনটা কিন্তু 5 মার্কসের। এটা কোনো ছোট কোশ্চেন নয়, এটা 5 মার্কসের কোশ্চেন এবং ভীষণভাবে ইম্পর্টেন্ট কোশ্চেন। এই আনসারটার মধ্যে আমরা দুজন পোয়েটের নাম পাবো, জোহান গটফ্রেড নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 ক্যারল কুরপিনস্কি, এবং তারা কি বিলিভ করতো, তারা কি চাইতো, সেটাই কিন্তু এখানে এক্সপ্লেন করা আছে। চলো আর দেরি না করে লাইন বাই লাইন আমরা বুঝে নিই কি বলতে চেয়েছে। চলো, the romantic imagination and national feeling. The development of nationalism did not come about only through wars and territorial expansion. শুধুমাত্র যে যুদ্ধের দ্বারা বা এক্সপ্যানশনের দ্বারাই যে সব কিছু জয় হয়েছিল বা এই ন্যাশনালিজম ফিলিংস অফ ন্যাশনালিজম কি? একটা ফিল, একটা তোমার নিজের কনসার্ন, একটা অ্যাওয়ারনেস অ্যাবাউট ইউর লাভ, ওন লাভ টু ইউর কান্ট্রির জন্য যে প্রেম ভালোবাসা, এই জাগানোটাই কিন্তু ন্যাশনালিজম ফিলিংয়ের সাথে কথা বলা হয়, বা ন্যাশনালিজম ফিলিংয়ের মিনিংটা এটাই আসে। তো এটা শুধুমাত্র যুদ্ধের দ্বারা হয়নি, এটার পিছনে কালচারাল সাইডও ছিল। কালচার প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ক্রিয়েটিং দ্য আইডিয়া অফ দ্য নেশন. Art and poetry, stories and music helped express and shaped nationalist feelings. Let us look at the Romanticism, a cultural movement which sought to develop a particular form of nationalist sentiment. Romantic artists and poets generally criticize the glorification of reason. এই লাইনটাকে তোমরা কিন্তু একদম, আমি একটু হাইলাইটার দিয়ে মার্ক করে দিচ্ছি, এই লাইনটাই কিন্তু তোমরা সবসময় বলতে পারো এটাকে ইন্ট্রোডাক্টরি লাইন হিসাবে ইউজ করবে। রোমান্টিক আর্টিস্ট অ্যান্ড পোয়েটস জেনারেলি ক্রিটিসাইজ দ্য glorification of reason and science and focused instead of emotions, intuition and mystical feelings. Their effort was to create a sense of shared collective heritage, a common culture past as the basis of a nation. তাহলে এরা কি চেয়েছিল? শুধু সায়েন্স, এখানে প্রথমেই বলে দিয়েছে, দেখো এখানে কথাটা বলেছে কি, যে শুধুমাত্র যে রিজন সায়েন্স, এই দিক থেকে না দেখে একটু ভেতর থেকে বা একটু অন্তর দিয়ে বা একটু একটা ইমোশনস দিয়ে দেখতে চেয়েছিল যে কিভাবে এই কালেকটিভ আইডেন্টিটিটাকে তৈরি করা যেতে পারে, নেশনের একটা আইডেন্টিটি তৈরি করা যেতে পারে। সেটা তারা কোন আঙ্গিকে দেখেছিল, কোন পার্সপেক্টিভে দেখেছিল, যে একটা ফিলিংস দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল, সবসময় বিজ্ঞান দিয়ে নয়। এখানে এবারে শুরু হচ্ছে একজনের নাম, যার নাম থাকবে জোহান গটফ্রেড হার্ডার। ঠিক আছে, একজন পোয়েটের নাম। আদার রোমান্টিক্স such as the German philosopher Johann Gottfried claimed that true German culture was to be discovered
among the people. দাস ভোগ ওয়ার্ডটাকে আমি হাইলাইট করছি, যেটা শর্ট কোশ্চেনেও দেয়, যার মিনিং হবে কমন পিপল। দাস ভোগের মিনিং হচ্ছে কমন পিপল। ইট ওয়াজ থ্রু ফোক সংস, ফোক পোয়েট্রি অ্যান্ড ফোক ডান্সেস দ্যাট দ্য ট্রু স্পিরিট অফ দ্য নেশন ওয়াজ পপুলারাইজড। এখানে উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যদি দেশের দুঃখ, দেশের যে দৈন্যতা, দেশের যে কষ্ট, এটা যদি বুঝতেই কেউ চায়, কেউ যদি এই জগৎটাকে ফ্রি করতে চায় মোনার্কিক্যাল সিস্টেম থেকে, তবে তাকে সাধারণ লোকের সংস্পর্শে আসতে হবে, সাধারণ লোকের কষ্ট দুঃখ বুঝতে হবে, তবেই সে কিন্তু দেশের জন্য এই ফিলিংসটা তৈরি করতে পারবে। তাই জন্য এখানে কমন পিপলের কথা উনি বলেছিলেন। ইট ওয়াজ ট্রু ফোক সংস, ফোক পোয়েট্রি, ফোক ডান্সেস দ্যাট দ্য ট্রু স্পিরিট। এটা নেক্সট পয়েন্ট হবে। নেক্সট পয়েন্ট আমি হাইলাইট করছি আলাদা কালার দিয়ে, যাতে তোমরা বুঝতে পারো। ইট ওয়াজ থ্রু ফোক সংস, ফোক পোয়েট্রি অ্যান্ড ফোক ডান্স দ্যাট দ্য ট্রু স্পিরিট অফ দ্য নেশন ওয়াজ পপুলারাইজড। উনি বলেছিলেন যে যাই হবে সেটার জন্য দরকার ফোক সং বোঝা, ফোক পোয়েট্রি মানে লোকগীতি, লোকনৃত্য বা লোক সঙ্গীত বা তাদের যে কবিতা, এগুলোকে পপুলারাইজড করতে হবে, এগুলোকে সকলের সামনে আনতে হবে। কারণ লোকসঙ্গীত বা লোককথাই হচ্ছে মানুষের সেই দেশের সবচেয়ে নেটিভ দিক, তারাই হচ্ছে সেই দেশের একদম রক্ত। So collecting and recording these forms of folk culture was essential to the project of nation building. একটা নেশন বিল্ডিং তৈরিতে এই ফোক দিকটাকে তিনি সামনে আনতে চেয়েছিলেন। কারণ প্রত্যেকটা দেশের নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি কিন্তু এই ফোকেই লোকানো থাকে, বা লোকগীতি, লোকনৃত্য, লোককবিতা, এই ধরনের জিনিসের মধ্যে উনি খুঁজে পেয়েছিলেন বা মনে করেন ওটাই হচ্ছে সঠিক দিক। The emphasis on vernacular language and collection of local folklore was not just to recover an ancient national spirit, but also to carry the modern nationalist message to large audience who were mostly literate. তা এখানে কি বলতে চেয়েছিলেন যে এই যদি আমরা সমাজটাকে মুক্তি পাই, সমাজে যদি মুক্তি পেতে চাই বা সমাজটাকে যদি রাজশাসনের কাছ থেকে বার করে আনতে চাই, তাহলে আমাদের এই সাধারণ লোকের ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে হবে, তাকে সামনে আনতে হবে এবং এই ফিলিংসটাকে লিটারেট পিপলের মধ্যে ছড়াতে হবে বা সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দিস ওয়াজ স্পেশালি সো ইন দ্য কেস অফ পোল্যান্ড। আরেকটা কথা এখানে বলা হয়েছে যে যখনই কোনো ন্যাশনালিজমের দরকার হয় বা ন্যাশনালিজম দিকটাকে যদি আমি ফুলফিলই করতে চাই, তাকে কিন্তু নিজের ভাষাটা ছাড়লে চলবে না। এখানে একটা পোল্যান্ডের কেস দিয়ে এক্সাম্পল দেওয়া আছে, বা এখানে একটা ক্যারল কুরপেন্সকি আমরা এক্ষুনি পড়তে চলেছি, যেখানে উনি কি বলেছিলেন, সব চলে গেল, তুমি তোমার ভাষাকে ছেড়ো না, ভাষাকেই তুমি তোমার অস্ত্র হিসেবে সামনে আনো তোমার এই স্বাধীনতা সংগ্রামের। আমার নিজেকে স্বাধীন করতে গেলে ভাষা ছাড়লে চলবে না। সবই তো স্বাধীনতা চলে গেলে কি হয়, আমাদের সব কিছুই পরাধীন হয়ে যায়। কিন্তু উনি বলেছিলেন সংস্কৃতি বা ভাষাকে যদি আমরা ধরে রাখতে পারি, তবে কিন্তু আমাদের ন্যাশনালিজম ফিলিংটাকেও ছড়াতে অনেক সুবিধা হবে। This was especially so in the case of Poland, which had been patronized at the end of the 18th century by the great powers. কাদের দ্বারা ওরা প্যাট্রোনাইজ হয়ে গেছিল, কাদের আন্ডারে চলে গেছিল? তারা ছিল রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া। Even though Poland no longer existed as an independent territory, national feelings were kept alive through music and ল্যাঙ্গুয়েজ। তাহলে এই মিউজিক এবং ল্যাঙ্গুয়েজ দ্বারাই কিন্তু ন্যাশনাল ফিলিংসটাকে ধরে রাখার চেষ্টা চলছিল। ক্যারল কুরপেন্সকি ফর এক্সাম্পল সেলিব্রেটেড দ্য ন্যাশনাল স্ট্রাগল থ্রু হিজ অপেরাস অ্যান্ড মিউজিক, টার্নিং ফোক ডান্সেস লাইক দ্য পোলোনাইজ অ্যান্ড মাজুরিকা ইন্টু ন্যাশনালিস্ট সিম্বলস। তাহলে উনি কি বলেছিলেন যে ভাষাকে ছাড়লে চলবে না, ভাষাকে নিয়েই তোমাকে তোমার ন্যাশনালিজম ফিলিংসটাকে জয় করে আনতে হবে, বা ভাষাকে ধরেই তোমার স্বাধীনতাকে ধরে আনতে হবে। এটা ক্যারল কুরপেন্সকি বিশ্বাস করতেন। তাহলে আমরা আলটিমেটলি কি বুঝলাম, এখানে দুজনের নাম বুঝলাম, সে একজন হচ্ছে জহান গটফ্রেড হার্ডার, নেক্সট ওয়ান হচ্ছে ক্যারল কুরপেন্সকি। এরা দুজনেই কি চেয়েছে, দুজনের একটা পার্সপেক্টিভ দিয়ে বুঝিয়েছে যে কতখানি রোমান্টিক ইমাজিনেশন বা কালচারাল সাইড কতটা ইন্সপায়ার করেছিল এই ন্যাশনালিজম ফিলিংটাকে জাগাতে। কি বলে, জোহান গটফ্রেড কিন্তু জোর দিয়েছিল কিসের ওপর,
কমন পিপলের ওপর যে দুঃখ কষ্ট বুঝতে গেলে, ন্যাশনাল ফিলিংকে আনতে গেলে কমন পিপলকে জানতে হবে, কমন পিপলের সাথে দুদিন থাকতে হবে, তবেই তুমি তোমার ন্যাশনাল ফিলিংস জাগাতে পারবে। ক্যারল কোরপেন্সকি কিসের ওপর যোগ দিয়েছিল? ল্যাঙ্গুয়েজের ওপর, যে ল্যাঙ্গুয়েজকে ছাড়লে চলবে না, ল্যাঙ্গুয়েজকে ধরেই ন্যাশনালিজম ফিলিংসটাকে তোমার সামনে আনতে হবে বা জয় করতে হবে, তোমার দেশকে স্বাধীন করতে হবে, মোনার্কিক্যাল সিস্টেম থেকে দূর করতে হবে এই ল্যাঙ্গুয়েজকে ধরেই। আজকে এই পর্যন্ত। ল্যাঙ্গুয়েজের উপর আরেকটা টপিক আছে, আমরা নেক্সট ভিডিওতে সেটা বুঝবো। তো এখানে দুটো টপিক আমার এখানে মেন, জোহান গটফ্রেড কি বলতে চেয়েছেন অ্যান্ড ক্যারল কোরপেন্সকি কি বলতে চেয়েছেন, এই দুটো টপিককেই কিন্তু তোমরা রোম্যান্টিক ইমাজিনেশনের এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য যদি কোশ্চেনটা দেয়, তাহলে এই দুটোকে দিয়েই তোমাদের বোঝাতে হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিওতে আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে আরেকটা পার্ট বোঝাবো, যে পোল্যান্ড কীভাবে নিজেকে ল্যাঙ্গুয়েজটাকে বাঁচিয়ে স্বাধীনতাটাকে আনবার চেষ্টা করেছিল বা ন্যাশনালিজম ফিলিংসটাকে বজায় রাখার চেষ্টা করেছিল রাশিয়ার বিরুদ্ধে। চলো, আজ এই পর্যন্তই। তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, তাহলে আমি ভীষণ খুশি হব এবং আমি সবকটা কোশ্চেনের আনসার দেবো আর তোমাদের কাছে এটাকে ক্লিয়ার করে দেবো। চলো, টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার নিয়ে আসবো পরের পার্টটা নিয়ে। থ্যাংক ইউ।